আইএসএল এর মঞ্চে কিন্তু আমরা আরও একবার গোল মেশিনকে দেখতে পাবো। চিন্তা বাড়ল হাবাসের, দালালকে নিয়েও টানাটানি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা বিদেশি প্লেয়ারদের নিয়ে বেশ কিছু ট্রান্সফার নিউজ শেয়ার করব, তার সাথে সাথে ইস্টবেঙ্গলের ম্যাচ, ইস্টবেঙ্গলের প্লেয়ারদের নিয়ে আপডেট এবং অ্যান্তোনিও লোপেজ হাবাস কী পরিকল্পনা করছে সেই নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে যদি আমরা ব্রাজিলিয়ান অ্যাটাকার রবসন রবিনোকে নিয়ে কথা বলি, তো মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে এখনও একটা সিজনের কন্ট্রাক্ট বাকি রয়েছে রবিনোর লাস্ট সিজনে মোহনবাগান জার্সি গায়ে টোটাল 11 ম্যাচ খেলে 3টে গোল এবং একটি অ্যাসিস্ট করেছে, যেটা খুব যে খারাপ পরিসংখ্যান সেরকমটা নয়, কিন্তু যেই গেম প্ল্যানিংয়ে সেখানে সের্জিও লোবেরা খেলা ছিল সেখানে রবিনো মানানসই নয়। পানোস যেই রকম প্ল্যানিং করছে সেখানেও রবিনো কিন্তু খুব একটা মানানসই নয়। তো সেক্ষেত্রে তাকে রেখে ওই স্কোয়াডটা ঘেঁটে ফেলার থেকে তারকে রিপ্লেস করে অন্য প্লেয়ারকে নিয়ে আসার চিন্তাভাবনা কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট করছে এবং রবিনোকে নেবার ব্যাপারে বিশেষত অস্কার ব্রুজন কিন্তু চাইছিল তার পুরাতন সতীর্থকে নিয়ে যাওয়া সেই ভয়ঙ্করাতে। সেখানে অলরেডি তোমরা জানো কেভিন সিভেলে সাইন করেছে, তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু এসে গেছে। তো সেই জায়গাতে রবিনোকে নিয়ে যেতে চায়, রবিনো কিন্তু সেখানে যেতে চায়, কিন্তু যেটা ব্যাপার মোহনবাগানের সঙ্গে কন্ট্রাক্টেড। ভয়ঙ্করা কিন্তু কোনো রকম ট্রান্সফার ফি দেবে না, সম্পূর্ণ ফ্রি প্লেয়ার হিসাবে রবিনোকে যদি পাওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু তাকে নিতে পারে, কিন্তু এই জায়গাতেই কিন্তু তাদের সঙ্গে যে নেগোসিয়েশন সেটা খুব বেশি দূর এগোয়নি, কথাবার্তা চলছিল তোমাদের জানিয়েছিলাম এবং এটাও তোমাদের বলেছিলাম আইএসএল এর দুটি দল কিন্তু এই রবসন রবিনোকে নেবার ব্যাপারে ইনিশিয়াল ইনকোয়ারি করেছে। তো যেই নামটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি। মানালো কিন্তু রবসন রবিনোকে চাইছে, কারণ উইঙ্গার কাম স্ট্রাইকারকে মানালো এখন খেলাতে পছন্দ করে। অতীতে আমরা ড্র্যাজিচকে দেখেছি, তার আগে যদি বলি বোরহাকে দেখেছি। তো সেই রকম জায়গাতে রবিনোকে নিয়ে এলে কিন্তু সে যেরকম রাইট উইং পজিশানে বা লেফট উইং পজিশানে খেলতে পারবে, সেকেন্ড স্ট্রাইকার, এমনকি স্ট্রাইকার পজিশানেও খেলতে পারবে। কথাবার্তা চলছে, এবার যদি লোন ডিলে তাকে ছেড়ে দেয় মোহনবাগান মুম্বাইয়ে তাহলে হতে পারে। এমনিতেই মুম্বাইয়ের সঙ্গে মোহনবাগানের রিলেশনশিপ খুবই ভালো, অন্তত এই ট্রান্সফার মার্কেটে। তো সেক্ষেত্রে রবিনোর কিন্তু সেই জায়গাতে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া রবসন রবিনোকে কিন্তু উড়িষ্যা এফসিও চেয়েছিল তাদের দলের জন্য, কিন্তু খুব একটা সেই ডিলটা এগোচ্ছে বলে কোনো রকম খবর নেই। কিন্তু রবিনোর যেটা ব্যাপার তার কিন্তু সম্ভাবনা অনেকটাই রয়েছে মুম্বাইয়ে যাওয়ার। তো দেখা যাক শেষ পর্যন্ত যদি মুম্বাই এই ডিলটা ডান করে ফেলতে পারে, মুম্বাই সিটি এফসির জন্য একটা দুর্দান্ত ডিল হবে। এছাড়া যদি আইএসএল এর মঞ্চে অত্যন্ত একজন পছন্দের প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে 28 বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং লাইনের প্লেয়ার মাধি তালাল। লাস্ট ইয়ার জামশেদপুরের জার্সি গায়ে টোটাল 9 ম্যাচ খেলে 2টি গোলের সাথে রয়েছে 2টি অ্যাসিস্ট। অতীতে ইস্টবেঙ্গল, তার আগে পাঞ্জাব এফসিতে পুরো সিজন খেলে 22 ম্যাচে 10 গোলের 10টা অ্যাসিস্টের সঙ্গে রয়েছিল 6টি গোল। তো এই দুর্দান্ত মিডফিল্ডার সে লাস্ট সিজনে মূলত স্ট্রাগল করলেও সেখানে 2টি গোল 2টি অ্যাসিস্ট করেছে। মাধি তালালের কাছে কিন্তু 3টি আইএসএল এর ক্লাবের অফার রয়েছে, তার মধ্যে মাধি তালালকে নেবার ব্যাপারে একটা সময় মুম্বাই সিটি এফসি ইনকোয়ারি করলেও এই মুহূর্তে যেই দলটা সবথেকে এগিয়ে রয়েছে তালালকে নেবার ব্যাপারে সেটা হচ্ছে চেন্নাইন এফসি। চেন্নাই অলরেডি বেশ কিছু ভালো সাইনিং করেছে, তো চেন্নাই তাদের অ্যাটাকিং লাইনকে আরও বেশি শক্তিশালী করার জন্য তালালের সার্ভিস পেতে চাইছে। বর্তমানে তালাল কিন্তু রয়েছে একদম ফ্রি এজেন্ট, তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে জামশেদপুরের সাথে। তো যে কোনো দলে সে যেতেই পারে, কিন্তু তালালের কাছে ইউরোপের একটা ক্লাবের অফারও রয়েছে বলে শোনা যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত তালাল কোথায় নিজের নেক্সট ডেস্টিনেশন ঠিক করে। তো খুব সম্ভবত সে চেন্নাইয়ে যদি সাইন করে অবাক হওয়ার মতন কিছু থাকবে না। তো তালালকে নিয়েও কিন্তু মার্কেটে যথেষ্ট টানাটানি চলছে, সেটুকু বলাই যায়। এছাড়া যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু চিন্তা বাড়ছে। আমরা বারবারই যেই আপডেটটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে নাচোকে নিয়ে এবার অনেক রকম জায়গা থেকে অনেক কিছু তোমরা শুনতে পারবে। চোট পেয়ে এসেছে খেলতে, দেখো ফুটবলে চোট কার কখন লাগবে কেউ বলতে পারবে না। মাঠে নেমে খেলা আর মাঠের বাইরে থেকে খেলা নিয়ে কথা বলার মধ্যে তফাৎ অনেকটা বেশি। তো কিভাবে নাচোর ইনজুরি হয়েছিল তোমরা মাঠে যারা দেখেছিলে বা যারা খেলা দেখেছো। তো সেখানে সিআইএসএফ তারা অত্যন্ত হার্ড ফুটবল খেলেছিল, অত্যন্ত মারামারি করছিল। তো সেই জায়গাতে তার প্রথমে একটা ইনজুরি লেগেছিল, তারপর সেখান থেকে রিকভারি করে লাস্ট ম্যাচে সে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধেও হালকা ইনজুরি পেয়েছে। এবার হাঁটুতে ডাইরেক্ট কন্ট্যাক্টের জন্য হাঁটুটা বেশ কিছুটা ফুলে রয়েছে।
সময় তো বেশি সামনে নেই, 12 তারিখকে ইস্টবেঙ্গলকে খেলতে হবে। তো সেক্ষেত্রে নাচোকে নিয়ে এবং পুরো টিমকে নিয়ে কিন্তু কালকে একদম বিশ্রাম দেওয়া হয়েছিল। আজকে বোঝা যাবে নাচোর যে ইঞ্জুরিটা ঠিক কতটা সিরিয়াস ইঞ্জুরি। খুব সম্ভবত আজকেও নাচো হয়তো অনুশীলন করবে না, আজকে তার মেডিকেল টেস্ট সম্পূর্ণ করা হবে এবং তারপরই বোঝা যাবে তাকে 12 তারিখের ম্যাচে পাওয়া যাবে কি। যদি না পাওয়া যায় সেটা ইস্টবেঙ্গলের জন্য বিরাট বিরাট বড় ধাক্কা হবে, কারণ অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এসে গেছে আল আরাবি, কুয়েতের দল। হ্যাঁ দুঃখিত, কালকে আমার একটুখানি ইনফরমেশান দিতে ভুল হয়েছিল, ওটা আমি কাতারের বলে ফেলেছিলাম, আর ডিটেলসটা কাতারে দেওয়া হয়েছিল কিন্তু প্লেয়ার বা এটসেট্রা সমস্ত কুয়েতেরই ছিল। যাই হোক একটুখানি ওটা ভুল হয়েছে, আমি আর একবার ওই নিয়ে টোটাল ভিডিও বা তাদের গেম প্ল্যানিং নিয়ে ভিডিও আজকে বানিয়ে দিলে তাহলে যেই জায়গাগুলো একটু আমার ভুলভ্রান্তি ছিল সেইগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি কথা বলি, তো ওই ম্যাচটা অত্যন্ত কঠিন ম্যাচ এবং প্রচুর তারা পাস খেলে এবং তারা অলরেডি 1.5 মাস প্রি সিজন করে খেলতে আসছে। সেখানে আনোয়ারের পাশে কিন্তু নাচোকে প্রয়োজন, যদি নাচো না খেলতে পারে কি হবে। লালচংনুঙ্গাকেও তো পাওয়া যাবে না, কারণ তার একটা এএফসিতে রেড কার্ড তোলা রয়েছে, তো তার সাসপেনশন কিন্তু থাকবে এই ম্যাচের জন্য। তো সেক্ষেত্রে সন্দীপকে কিন্তু ডিফেন্সে নেতৃত্ব দিতে হবে আনোয়ারের সঙ্গে। সাইড ব্যাকে আবার ভাই চাপ হয়ে যাবে, বরিস ফিট হয়ে গেছে কিন্তু সেখানে জয় গুপ্তা নাকি অন্য কেউ খেলবে সেটা একটা চাপের ব্যাপার। এবার যদি ইস্টবেঙ্গল মনে করে যে 3 ডিফেন্সে যাব, মিডফিল্ডকে পুরো কম্প্যাক্ট করে ফুটবল খেলবো, খুব একটা খারাপ নয়, সেটাও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট করতে পারে। তো সেই নিয়েও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করব। এই যে সমস্যা, এই সমস্যার সমাধানে অ্যান্তোনিও লোপেজ হাবাস কী করে, এবং এই সমস্যা কিন্তু ইস্টবেঙ্গলের যে শুধু এখন হয়েছে সেটা নয়, বিরাট বড় সিজন। আমরা দেখতে পাচ্ছি ডুরান্ড কাপে অলরেডি ইস্টবেঙ্গল 3টে ম্যাচ খেলে নিয়েছে, সুপার কাপে ইস্টবেঙ্গলকে 3টে ম্যাচ তো কম্পালসারি খেলতে হচ্ছে, এছাড়া আইএসএল এর 24টা ম্যাচ। তার মানে বুঝতেই পারছো নেক্সট রাউন্ডে যদি ইস্টবেঙ্গল যায় সেক্ষেত্রে আরও কিছু ম্যাচ, ডুরান্ড কাপ এবং সুপার কাপে নেক্সট রাউন্ডে গেলে আরও কিছু ম্যাচ, সব কিছু ম্যাচ মিলিয়ে দেখতে গেলে প্রায় ওই 35-36টা বা 40টার কাছাকাছি ম্যাচ হয়ে যাবে। তারপরে এএফসির ম্যাচ ইস্টবেঙ্গল কোয়ালিফিকেশনের ম্যাচ খেলবে, তারপর আরও 3টে ম্যাচ নেক্সট রাউন্ডে গেলে, সব মিলিয়ে 50টা ম্যাচ। নাচো যেরকম আমি বুঝছি নাচোকে নিয়ে এই 50 ম্যাচ, এবং আনোয়ারও আমরা জানি যে সব ম্যাচ খেলবে সেরকম নয়। তো সেক্ষেত্রে আরেকজন ডিফেন্ডার লাগবেই। নরেন্দ্র গ্যালট অনেকে কথা বলবে, দেখো নরেন্দ্র গ্যালট তো ব্যাকআপ অপশান, তো সেক্ষেত্রে কোনো প্লেয়ারের চোট, কোনো প্লেয়ারের কাট সমস্যা হলে তখন খেলবে কে ভাই। তো সেই জায়গাতে ইস্টবেঙ্গলের উচিত, যেহেতু এএফসি রয়েছে, কম টাকাতে হলেও যদি একজন বিদেশিকে নিয়ে আসা যায় যে ডিফেন্সে খেলতে পারবে, একদম পারফেক্ট ডিফেন্সে, তাকে নিয়ে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ইস্টবেঙ্গলের জন্য। তো দেখা যাক, সামনের দিকে নজর থাকবে যে কি পরিকল্পনা করে। আমার তো মতে বলে যেভাবে কম টাকায় বিদেশিদের সাইন করানো হয়েছে, এরকম কম টাকায় অনেক ভালো ভালো প্লেয়ার আইএসএলের মধ্যে খেলা প্লেয়ারই রয়েছে। স্টিফেন এজের দিকে মুভ করলে তো খুবই ভালো হয়। তো দেখা যাক কি হয় না হয়, সেই দিকে আমাদের নজর থাকবে। এছাড়া যদি আমরা একজন গোল মেশিনকে নিয়ে কথা বলি, হ্যাঁ তাকে গোল মেশিনই বলতে হবে। সেই প্লেয়ার হচ্ছে 35 বছর বয়সী কলম্বোর স্ট্রাইকার উইলমার জর্ডান গিল, যাকে আমরা আইএসএল এর মঞ্চে প্রথম নর্থ ইস্টের জার্সি গায়ে প্রথম 10টা ম্যাচ খেলতে দেখেছিলাম, সেখানে কিন্তু তার 8টা গোল ছিল। পরের সিজনে পাঞ্জাব এফসিতে টোটাল 14 ম্যাচে স্টার্ট করেছিল, সেখানে 8 গোলের সাথে ছিল একটা অ্যাসিস্ট। 2024-25 সিজনে সে কিন্তু চেন্নাইন এফসির হয়ে খেলেছে, সেখানে কিন্তু সে 21টা ম্যাচ স্টার্ট করেছে, সেখানে 10 গোল একটা অ্যাসিস্ট। 3টি সিজনে কিন্তু নিজের পারফরমেন্স নো ডাউট সে ভালো করেছে। লাস্ট সিজনে সে কিন্তু খেলেছে মালয়েশিয়া সুপার লিগে, সেখানে কিন্তু তার 21টা মতন ম্যাচ খেলা রয়েছে, সেখানে 11টা গোলের সাথে রয়েছে 4টি অ্যাসিস্ট। তো খুবই ভালো কিন্তু কেরিয়ারের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এজ 35 হলে হবে কি। তো এই উইলমার জর্ডান গিলকে নেবার ব্যাপারে কিন্তু এই মুহূর্তে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে মুম্বাই সিটি এফসি, কারণ এই রকম ফিজিক্যাল স্ট্রাইকার এবং যে গোলের মধ্যে রয়েছে, তার প্র্যাকটিসের মধ্যে রয়েছে, কেরিয়ারের পিক টাইমের মধ্যে রয়েছে, তাকে কেনা চাইবে। তো এই প্লেয়ারকে যদি সাইন করিয়ে নিতে পারে শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফসি, তাদের দলের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং হবে, সেটা বলাই যায়। হ্যাঁ এজ একটু বেশি, 35 বছর, কিন্তু বেঁচেও কেউ আমরা দেখেছি 36-37 বছর ভাই গোল্ডেন বুট জিতে বেরিয়ে গেছে। তো এই উইলমার জর্ডান গিল ফিরছে আবার, সেই কিন্তু আমরা সিম্পাঞ্জি সেলিব্রেশন দেখতে পাবো, খুবই খুশি। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার কথা ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।